তাহলে আজকের ক্লাসটা হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন। খুব দুঃখের সাথে জানাচ্ছি যে এটাও কিন্তু ডেবিট ক্রেডিট ঠিক নয়। মানে ওই যে সেই শব্দ আমরা শিখেছি এবং এক মাস ধরে ধৈর্য থাকছে না যে কতদিনে জার্নাল শিখবো, এটাও কিন্তু জার্নাল নয়, জার্নালের আগে। তা আমরা একদম প্রথম দিকে আমরা কিছু টার্ম শিখেছিলাম, যে টার্মগুলোর মধ্যে 3টে টার্ম আমাদের আজকে খুব কাজে লাগবে। সব টার্ম এখন বলা পসিবল নয়, সেই টার্মগুলো আস্তে আস্তে তুই দেখবি, কিন্তু 3টে টার্ম না বললে তুই কিছুই বুঝবি না। যে 3টে টার্ম অ্যাকাউন্টিং ইকুয়েশনকে ক্লাসিফাই করে, অ্যাকাউন্টিং ইকুয়েশনকে এক্সপ্লেইন করে, সেই 3টে টার্ম হলো অ্যাসেট, ক্যাপিটাল, লায়াবিলিটি। অ্যাসেট, ক্যাপিটাল, লায়াবিলিটি, এই 3টে টার্ম আমরা আরেকবার আজকে নতুন করে পড়ব। এবং আজকের পরে আমি একদম গ্যারেন্টি দিচ্ছি আমি জার্নাল ছাড়া আর কিছুই করব না। দিস ইজ দ্য লাস্ট ক্লাস যে আমরা জার্নাল করছি না, কিন্তু আজকেই ক্লাসের শেষে আমরা জার্নালে একটুখানি ঢুকবো। তো বিজনেসে অ্যাসেটটা কি, ক্যাপিটালটা কি আর লায়াবিলিটিটা কি, এটা আগে একটু ভালো করে বুঝে নিই। অ্যাকাউন্টেন্সি সাবজেক্টটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট, বলতে পারিস তারই বিভিন্ন থিওরি বিজনেস স্টাডিজের মধ্যে থাকে। এরা একে অপরের পরিপূরক, কমপ্লিমেন্টারি। পেট্রোল কার্ড, পেন, ইঙ্ক, অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ বা কমার্স, এরা একে অপরের কমপ্লিমেন্টারি। কস্ট ট্যাক্স এই পেপারটা টোটালি ডিফারেন্ট, তাই ডিফারেন্ট ডিসকাশন। একটা বিজনেসে অ্যাসেট কি, ক্যাপিটাল কি, লায়াবিলিটি কি, জাস্ট 5 মিনিটস। প্রথমেই ধরে নিতে হবে যে এটা যদি আমার বিজনেস হয়, আমি বিজনেসের বাইরে একজন। বিজনেস আর আমি দুজনের সেপারেট লিগ্যাল আইডেন্টিটি আছে। বাংলা হচ্ছে কৃত্রিম আইনগত সত্তা, মানে আমি আর আমার বিজনেস এক নই। এটা প্রথম জিনিস, কমার্সের মেইন থিং। এটা ভালো করে বুঝতে হবে কি বিজনেস আর বিজনেসের মালিক এক নয়, তারা আলাদা। আর আমরা অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট সব সময় বিজনেসের কাজ করি, আমাদেরকে বিজনেস রিক্রুট করেছে। উই অল আর অ্যাকাউন্টেন্ট। অ্যাকাউন্টেন্ট কার অ্যাকাউন্টেন্ট? বিজনেসের অ্যাকাউন্টেন্ট। আমরা যা করব বিজনেসের রেসপেক্টে করব। আমাদের মালিক বিজনেস, আমাদের মালিক কোনো পার্সন নয়, আমাদের মালিক কোনো পার্সন নয়, আমরা বিজনেসের। এইবার বিজনেসের কাছে এই 3টে শব্দ কি? প্রথম শব্দ ক্যাপিটাল, যাকে বাংলায় বলে মূলধন। এই বিজনেসের মালিক, প্রপ্রাইটার, বিজনেসে যে টাকাটা দিয়েছে, যে টাকাটা দিয়ে বিজনেস শুরু হয়েছে, সেই টাকাটাকে বলা হয় বিজনেসের ক্যাপিটাল। সেটা টাকা হতে পারে, সেটা কোনো জমি হতে পারে, সেটা কোনো বাড়ি হতে পারে, সেটা একটা গাড়ি হতে পারে, সেটা অনেক কিছু হতে পারে। কি রেসপেক্টে? যে মালিক বিজনেসের ভেতরে সেটাকে দিচ্ছে এবং ওইটা দিয়েই বিজনেস শুরু হচ্ছে। বাট ওটার ওনারশিপ কার? মালিকের না বিজনেসের? ওইটার ওনারশিপ মালিকের, বিজনেসের নয়। এটা ফার্স্ট থিং, দিস ইজ ক্যাপিটাল। এবার হচ্ছে লায়াবিলিটি। লায়াবিলিটি মানে হচ্ছে দায়। পরিষ্কার কথা, দায়। কার দায়? বিজনেসের দায়।
কার ক্যাপিটাল? বিজনেসের ক্যাপিটাল। কার অ্যাসেট? বিজনেসের অ্যাসেট। বিকজ আমরা সব সময় কাকে নিয়ে ভাববো? বিজনেসকে নিয়ে আমরা ভাববো। কোনো মানুষ, কোনো মালিক, কোনো সংস্থা এদেরকে নিয়ে আমরা ভাববো না, শুধুমাত্র বিজনেসকে নিয়ে ভাববো। আমরা যখন কোনো অ্যাকাউন্টস করব আমরা আগেই লিখবো ইন দ্য বুকস অফ, বিজনেসের নাম দেব। ইন দ্য বুকস অফ, বিজনেসের নাম দেব। একদম বিজনেস ওরিয়েন্টেড। সো বিজনেসের কাছে লায়াবিলিটি, দায় কি? আমার কাছে এখন দায় কি? আমাকে পড়াতে হচ্ছে, এটা আমার কাছে এখন দায়। তোমাদের কাছে এখন দায় কি? ঘরে বসে আছো, পড়তে হচ্ছে। বিজনেসের কাছে দায় কি হতে পারে? বিজনেসকে হয়তো কেউ কোনো সার্ভিস দিয়েছে, বিজনেসকে তাকে টাকা পে করতে হবে। বিজনেস হয়তো কারোর থেকে র মেটেরিয়াল কিনেছে, তাকে টাকা দিতে হবে। তা সব সময় স্যার আপনি কেন টাকার কথা বলছেন? কারণ টাকা ছাড়া এমন কোনো জিনিস বিজনেসে আসে না। আমরা একদম ফার্স্ট ক্লাসে পড়েছি ইভেন্ট আর ট্রানজ্যাকশন। ইভেন্ট মানে যে কোনো ঘটনা, আমি পড়াচ্ছি ইভেন্ট, আমি খাচ্ছি ইভেন্ট। বিজনেস র মেটেরিয়াল কিনছে, এটাও একটা ইভেন্ট। বাট যখন টাকা দিয়ে কিনছে, দিস ইজ ট্রানজ্যাকশন। মনিটারি ইভেন্ট হচ্ছে ট্রানজ্যাকশন। বিজনেসে ট্রানজ্যাকশন ছাড়া কোনো কিছু আসে না। তাই আমি যে কটা লায়াবিলিটির এক্সাম্পল দিলাম, প্রত্যেকটা জিনিস পয়সা সংক্রান্ত, মনিটারি রিলেটেড, তাই জন্যই সেটা ট্রানজ্যাকশন। বিজনেসকে তার টাকা মিটিয়ে দিতে হবে, বিজনেসকে তার লোন মিটিয়ে দিতে হবে, এগুলো হচ্ছে বিজনেসের লায়াবিলিটি। এমনকি বিজনেসের কাছে ক্যাপিটালটা কার? মালিকের, বিজনেসের নয়। তাহলে ক্যাপিটালটা হচ্ছে বিজনেসের কাছে লায়াবিলিটি, অ্যাসেট নয়। তাহলে অ্যাসেট কি? অ্যাসেট হচ্ছে লায়াবিলিটি ঠিক উল্টো, যেটা বিজনেসের নিজে। বিজনেসটা চলছে, বিজনেসের ব্যাংক অ্যাকাউন্ট বিজনেসের নিজের, বিজনেসের স্টক যেটা বিজনেস বিক্রি করছে। আমি আজকে একটা মোবাইলের বিজনেসম্যান, আমি মোবাইল বিক্রি করি, তাহলে মোবাইলটা আমার কাছে স্টক, সেই স্টকের মালিক কে? বিজনেস। আমি মানে বিজনেস, আমি এখানে মালিক নই। বিজনেস সে একজন জড় বস্তু, তার কোনো প্রাণ নেই। আমি বিজনেসের একজন এমপ্লয়ি, আমি বিজনেসের হয়ে কাজটা করছি। বাট আমার স্টকের মালিক কে? বিজনেস। বিজনেসের স্টকের মালিক বিজনেস, বিজনেসের ল্যান্ডের মালিক বিজনেস। কোনো গাড়ি যখন কেনা হয় বিজনেসের নামে কেনা হয়, সেই কারটা বিজনেসের, মোটর কার বিজনেসের। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, বিজনেসের যে মেশিন সেটা কার? বিজনেসের। এইগুলোকে বিজনেস কি করছে? তাকে খাটাচ্ছে, রোল অন করছে, ইনভেস্ট করছে, করে সেখান থেকে রিটার্ন তুলছে, তাই সেগুলোকে বলা হচ্ছে অ্যাসেট। তাহলে আমরা খুব ইজিলি বুঝতে পারলাম অ্যাসেট, ক্যাপিটাল আর লায়াবিলিটি। এই ক্যাপিটাল আর লায়াবিলিটিকে একসাথে বলা হয় ইকুইটি। আগের দিন আমি লিখিয়েছিলাম অ্যাসেট ইকুয়াল টু ইকুইটি, অ্যাসেট ইকুয়াল টু ইকুইটি। আজ ইকুইটি শব্দটাকে ভাঙলাম। আমি তখন লিখিয়েছিলাম অ্যাসেট ইকুয়াল টু ইকুইটি, তাহলে আজকে আমি লিখতে পারি অ্যাসেট ইকুয়াল টু ক্যাপিটাল প্লাস লায়াবিলিটি। ইকুইটি যদি সামেশন অফ ক্যাপিটাল অ্যান্ড লায়াবিলিটি হয়, তাহলে অ্যাসেট ইকুয়াল টু ক্যাপিটাল প্লাস লায়াবিলিটি। এটাই হচ্ছে আমার অ্যাকাউন্টিং ইকুয়েশন, এটাই হচ্ছে আমার অ্যাকাউন্টিং ইকুয়েশন। আমাদের এই যে অ্যাকাউন্টিং সিস্টেম, সারা পৃথিবীর অ্যাকাউন্টিং, এই অ্যাকাউন্টিং ইকুয়েশনকে মেনে চলতে বাধ্য। অ্যাকাউন্টিং ইকুয়েশনকে মেনে চলতে বাধ্য। এমন কোনো ট্রানজ্যাকশন, আবার বলছি আমি কিন্তু ইভেন্ট বলবো না, আমি ট্রানজ্যাকশন বলবো। এমন কোনো ট্রানজ্যাকশন পৃথিবীতে হতে পারে না যার জন্য এই সিচুয়েশনটার স্টেবিলিটি নষ্ট হয়ে যায়। এটা একটা স্টেবল কন্ডিশন। যদি আমার এটা অ্যাসেট হয়, এটা ক্যাপিটাল প্লাস লায়াবিলিটি। কোনো ট্রানজ্যাকশনের জন্য যদি অ্যাসেট কমে যায়, এটাও কমে যাবে। কোনো ট্রানজ্যাকশনের জন্য যদি অ্যাসেট বেড়ে যায়, এটাও বেড়ে যাবে। প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে, ইচ অ্যান্ড এভরি টাইম অ্যাসেট
always equal to equity. That's why asset always equal to the summation of capital and liability. বিজনেসে দু ধরনের ইকুইটি হয়, একটা ওনার্স ইকুইটি, একটা আউটসাইডার্স ইকুইটি। ওন ক্যাপিটাল, লোন ক্যাপিটাল, যেটা মালিকের নিজের, যেটা বিজনেস জানে যে এটা মালিকের থেকে আমি নিয়েছি, সেটা হচ্ছে ওন ক্যাপিটাল, ওন। আর যেটা মালিকের থেকে নেয় না, এমনি বাইরের লোকের থেকে ধার নিয়েছে, সেটা হচ্ছে লোন ক্যাপিটাল। বিজনেসকে কিন্তু সবসময় আগে লোন ক্যাপিটাল পরিশোধ করতে হয়, তারপরেই মানুষ ওন ক্যাপিটাল পরিশোধ করে। বিজনেস যখন টাকা শোধ দেবে, মালিক তো তার নিজের লোক, মালিক আর বিজনেস এক নয়, কিন্তু তারা একই ঘরে বাস করে, সে তার নিজের লোক। তা আমরা যখন ফিনান্সিয়াল ক্রাইসিসে পড়ি, অথচ আমাদেরকে টাকা ধার মিটিয়ে দিতে হবে, তখন আমরা আগে কার ধার মেটাই? বাড়ির লোকের ধার মেটাই না বাইরের লোকের ধার মেটাই? আগে বাইরের লোকের ধার মেটাই, কারণ তারা আমার সিচুয়েশন বুঝবে না, তারা ভাববে আমি ধার দিচ্ছি না, আমি খারাপ, আমি টাকা করছি, চিটিংবাজি করছি। তাই আমি আগে বাইরের লোকের ধার মিটিয়ে দিই, তারপরেও যদি আমি ধার মেটাতে পারি, তখন আমি আমার ঘরের লোকের ধার মেটাই। তাই বিজনেসকে আগে কি করতে হয়? লোন ক্যাপিটালের ধার মেটাতে হয়, তারপরে সে ওন ক্যাপিটালের কথা ভাবে। আস্তে আস্তে আমরা শিখব। এইবার ও বলবে যে এখনো জার্নাল হলো না, না হলো, হবে, আস্তে আস্তে হবে। আগে আমাকে অ্যাকাউন্টিং ইকুয়েশনের কনসেপ্ট বিল্ড আপ করতে হবে। আমি এমনি একটা স্টেবল কন্ডিশন ধরছি, যে স্টেবল কন্ডিশনে আমি ধরে নিচ্ছি আমার অ্যাসেট 100 টাকা, আমার ক্যাপিটাল 70 টাকা, আমার লায়াবিলিটি 30 টাকা। 100 ইকুয়াল টু 70 প্লাস 30। কেন ধরলাম? আমার ইচ্ছা। এই 100, 70, 30 এটা ধরেছি। যদি এইটা 110 হয়, এটাকেও 110 হতেই হবে, হতেই হবে। আমরা দুটো শব্দ নিয়ে ছোট্ট থেকে পাগল হয়ে যাই যেদিন থেকে অ্যাকাউন্ট শিখি। দুটো শব্দ আমাদের মাথা খারাপ করে মারে। একটা হচ্ছে আমাকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে হবে, কমার্স পড়ছি মানেই সিএ হতে হবে। বাজারের মানে মুদিখানার দোকান থেকে শুরু করে কোনো বড় শিল্পপতি যখনই শুনবে কমার্স পড়ছো, সিএ হবে। তো নন বেঙ্গলি আপু সিএ বাননা, হ্যাঁ না, সিএ বাননা। আর সেকেন্ড, ডেবিট ক্রেডিট। ডেবিট ক্রেডিট কিছু জানি না জানি, ডেবিট ক্রেডিট। কমার্স মানেই সিএ, কমার্স মানেই ডেবিট, কমার্স মানেই ক্রেডিট। তার আগে কিছু জিনিস আছে, সেই জিনিসগুলো কি করে এই ক্যাপিটালটা ফর্ম হয়, এই ক্যাপিটালের মধ্যে অ্যাকচুয়ালি থাকে কারা, সেটা আমাদেরকে জানতে হবে। আমি এখন পুরো ফাইনাল অ্যাকাউন্ট এক্সপ্লেন করতে পারবো না, কিন্তু যদি ফাইনাল অ্যাকাউন্ট, ওই ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ওই যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট, যে ফাইনাল অ্যাকাউন্টে আমরা বিজনেসের সব বছরের হিসেবকে লিখে রাখি, সেই অ্যাকাউন্টের একটা ছোট্ট পিকচার আমি দিতে পারি, জাস্ট একটা পিকচার। কিন্তু সেই পিকচার কিন্তু যারা জানে, হয়তো আপনার অনেকেই আছে যারা ফাইনাল অ্যাকাউন্ট জেনে ফেলেছে, তারা যেন এটা না ভাবে যে আমি ফাইনাল অ্যাকাউন্ট জানি, আমি খুব একটা ইজিলি পিকচার দিচ্ছি। আমার বিজনেসে আমরা কিছুদিন আগে পড়েছি রেভিনিউ। তা আমার বিজনেসে প্রথমে যেটা হচ্ছে, আমার একটা রেভিনিউ হচ্ছে। রেভিনিউ মানে আমার বিজনেসের আয়, আমার বিজনেসের আয়। আমি যে প্রোডাক্টটা বিক্রি করছি, সেই প্রোডাক্টটাকে বিক্রি করে আমি যে টাকাটা পাচ্ছি, সেই টাকাটাকে আমি বলি রেভিনিউ। ধরো আমার একটা মোবাইল স্টোর আছে, আমি মোবাইল ফোন বিক্রি করি না, কিনে এনে বিক্রি করি। মানে মোবাইল ফোন আমি বানাই না, ম্যানুফ্যাকচারার নই, কিনে এনে বিক্রি করি। তাই আমি সারাদিনে যদি 10টা ফোন বিক্রি করি, আর এক একটা ফোনের দাম যদি 10,000 টাকা হয়, তাহলে আমার সারাদিনের রেভিনিউ হচ্ছে 1 লাখ টাকা।
এইবার তার থেকে আমি প্রথমেই বাদ দেব আমার পারচেজ প্রাইস। আমি তো ফোনগুলো কিনে এনে বিক্রি করেছি, আমার ফোনগুলোর ধরো কেনা দাম পড়েছে ৬,০০০ টাকা করে, তাহলে হচ্ছে ৬০,০০০ টাকা। তা এই যে ৪০,০০০ টাকা আমার রইলো, এটা আমার এক ধরনের প্রফিট, এটা আমার এক ধরনের প্রফিট, যে প্রফিটটার নাম হচ্ছে ইনকাম, গ্রস প্রফিট, বা আমরা আগের দিন একটু টেকনিক্যালি শিখেছি ইনকাম। এটাকে বলে ডাইরেক্ট প্রফিট। কেন ডাইরেক্ট প্রফিট? আমি এখানে শুধুমাত্র প্রোডাক্টটার দামটাই বাদ দিয়েছি। কিন্তু তুমি বলো, আমার কি শুধু প্রোডাক্টটার দামই খরচ একটা ব্যবসা চালাতে গেলে? না, আমার ওই দোকানটার কর্মীদের স্যালারি আছে, লাইটের বিল আছে, ইলেকট্রিক বিল আছে ফার্স্ট ক্লাস, আমার কিছু এক্সপেন্সেস আছে, এক্সেট্রা 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 কিছু আছে। মিসেলেনিয়াস বলুন। হ্যাঁ, মিসলেনিয়াস, এমআইএসসি বানান জানি না, মিসলেনিয়াস। এমআইএসসি হচ্ছে স্ট্যান্ডার্ড ফরমেশন, মিসলেনিয়াস এমআইএসসি ডট, মিসলেনিয়াস এক্সপেন্সেস আছে। তা আমি ধরলাম সব এক্সপেন্সেস মিলিয়ে আমার হচ্ছে 10,000। তাহলে আমার যে প্রফিটটা বেরোবে সেটাও একটা প্রফিট, সেটাকে বলা হয় নেট প্রফিট, 30,000। আরো অনেক কিছু আছে কিন্তু জানি, জানাবো না, সময় হলে ঠিক করবো। এটা হলো আমার নেট প্রফিট। এইবার 40,000 থেকে 10,000 বাদ দিলে 30,000, 30,000 হচ্ছে আমার নেট প্রফিট। এই 30,000 থেকে আমি কি দু রকম কাজ করতে পারি। একটা কাজ আমি করতে পারি যে আমি কিছু টাকা তুলে নিয়েছি অ্যাজ আ মালিক হিসেবে, তুলবো, নাহলে মালিকের চলবে না। অ্যাজ আ মালিক হিসেবে আমি 30,000 থেকে কিছু টাকা তুলে নেব, আর যে টাকাটা তুলবো না সেটা আমি ফার্দার ক্যাপিটালেই ইনভেস্ট করে দেবো, মানে বিজনেসে আরো টাকাটাকে বাড়িয়ে দেবো। আজকে আমি বিজনেস শুরু করেছিলাম 70 টাকা ক্যাপিটাল নিয়ে, আমি কালকে ওটাকে আরো 30,000 টাকা বাড়িয়ে দেবো। এগুলো 70 মানে সব কে, 70K, 30K, 100K, মানে 70,000 টাকা আমার আজকে ক্যাপিটাল ছিল বছরের শুরুতে। আমি বছরে সারা বছর বিজনেস করে নেট 30,000 টাকা প্রফিট করেছি। ঠিক আছে, 10,000 টাকা আমি নিজের জন্য তুললাম, বিজনেস থেকে তুলে নেওয়া হলো প্রফিট, আর 20,000 টাকা ফার্দার ইনভেস্ট করে দেওয়া হলো। তাহলে এই ক্যাপিটালটার মধ্যে কে ঢুকে থাকে? নেট প্রফিট ঢুকে থাকে। ক্যাপিটালটার মধ্যে নেট প্রফিট ঢুকে থাকে। তাহলে এই যে 70 টাকা ক্যাপিটাল এখন দেখাচ্ছে, এটার মধ্যেও আগের বছরের কিছু নেট প্রফিট হয়তো আছে, মানে এটা তো একটা গোয়িং কনসার্ন কনসেপ্ট। একটা বিজনেস তো একদিনেই বড় হয় না, চলতেই থাকে চলতেই থাকে। এগুলো আছে, সব ভিডিওতে আছে, আগের ভিডিওতে, গোয়িং কনসার্ন কনসেপ্ট। দেখছিস তো পুরনো জিনিস কিরকম কাজে লাগে। তাহলে এই লেজা মুড়োগুলো না জেনে জার্নালে যাওয়াটা ঠিক না, না আমার কাছে ঠিক না। তাহলে নেট প্রফিট এখানে ঢুকে যাচ্ছে, আমি বুঝতে পারছি, ফাইন। এই যে অ্যাসেট, আমার দু ধরনের অ্যাসেট হয়, আমি এর আগেও বলেছি, ফিক্সড অ্যাসেট, কারেন্ট অ্যাসেট। ফিক্সড অ্যাসেট মানে যারা ফিক্সড, নড়েও না চড়েও না, জমি, বাড়ি, ফার্নিচার, মেশিনারি, এসব। আর কারেন্ট অ্যাসেট, ক্যাশ, স্টক, ডেটার, বিয়ারটা বলিনি, বিলস রিসিভেবল, বলবো আস্তে আস্তে। এরা হচ্ছে কারেন্ট অ্যাসেট। তাহলে কে কার মধ্যে আছে আমি খুব ভালো করে বোঝাতে পেরেছি। বিজনেসের নেট প্রফিটটা কার মধ্যে থাকে? ক্যাপিটালের মধ্যে থাকে। ফাইন, এই অবধি বুঝতে কোনো রকম কোনো অসুবিধা আছে? নেই।
এইবার আমি একটা ট্রানজাকশনকে ধরি, যে ট্রানজাকশন ধরলে আমি কি ভাবতে পারি, এই ক্যাপিটালের মধ্যে যে নেট প্রফিটটা রইলো, এই নেট প্রফিট ইকুয়াল টু রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস, সেটাও বুঝতে কোনো অসুবিধা নেই। আমি এটা খুব একটা সুন্দর ক্লিয়ার কাট ছবি দেখালাম, যে ক্যাপিটালের মধ্যে যে প্রফিটটা অ্যারাইজ করছে, সেই প্রফিটটা কোত্থেকে আসছে, রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস। দু ধরনের এক্সপেন্সেস, একটা ডাইরেক্ট এক্সপেন্সেস, একটা ইনডাইরেক্ট এক্সপেন্সেস। এখানে তো পারচেজ প্রাইসটা বলছিল, এটা ডাইরেক্ট এক্সপেন্সেস, এগুলো ইনডাইরেক্ট এক্সপেন্সেস। মানে রেভিনিউ থেকে ডাইরেক্ট বাদ দিলে পরে গ্রস প্রফিট বেরোবে। সেটাই তো হলো, দু ধরনের এক্সপেন্সেস। এইবার আমি একটা খুব ইজি যে কোনো একটা ট্রানজাকশনকে ভাবি, যে কোনো একটা ট্রানজাকশন, যে কোনো, সেই ট্রানজাকশনে বিজনেসের মধ্যে কি এফেক্ট হতে পারে। প্রত্যেকটা ট্রানজাকশন যখন হয় তখন এই জায়গাটায় কিছু একটা হয়ে যায়। ইদার টাকা ঢোকে না, এটাই বিজনেসের পালস, এটাই বিজনেসের সব কিছু, এটাই বিজনেসের ব্লাড। আমাদের শরীরে যেরকম রোগী হোক না কেন, ব্লাড টেস্ট করলে আমরা তার অ্যান্সার পেয়ে যাব, ও এই ঘটেছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটাই তার ছিল কারণ। বুঝতে পারছি? তাহলে এই জিনিসটাই সব, প্রত্যেকটা ট্রানজাকশনের এফেক্ট এখানে পাবো। এটাই ব্লাড, এটাই পালস, সব কিছুর সমাধান এখানে আছে। তো একটা খুব সহজ এক্সাম্পল, আমরা অনেক এক্সাম্পল কিন্তু আজকে করব। পারচেজ গুডস, মৃচ্ছা একটু আনন্দ পাচ্ছে। পারচেজ গুডস 1000 টাকা ইন ক্যাশ। যারা এই স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে জার্নাল শিখবে না, তার জার্নাল কোনোদিন আর নড়বে না, নড়বড়ে জার্নাল কোনোদিন হবে না। পারচেজ বিজনেস ইন পারচেজ গুডস ইন ক্যাশ, তাহলে বিজনেস গুডস কিনছে, গুডস কিনছে 1000 টাকা, ক্যাশ দিয়ে কিনছে, তাহলে 1000 টাকার গুডস আসছে, 1000 টাকার ক্যাশ চলে যাচ্ছে। ডেবিট ক্রেডিট কিন্তু মুখে আনবো না, গুডস আসছে, ক্যাশ চলে যাচ্ছে, ভালো কথা। আচ্ছা, এই যে বিজনেসের গুডস, এটা কি নিশ্চয়ই বিজনেসের স্টক। পারচেজ গুডস মানে কি, র মেটেরিয়াল, র মেটেরিয়াল মানে কি স্টক। তাহলে আমি বলতে পারি স্টক বাড়ছে, আবার ক্যাশ কমছে। স্টকও থাকে অ্যাসেটে, ক্যাশও থাকে অ্যাসেটে। তাহলে অ্যাসেট সাইডেই 1000 টাকা বাড়ছে, অ্যাসেট সাইড থেকেই 1000 টাকা কমে যাচ্ছে। তাহলে আফটার দিস ট্রানজাকশন এই ইকুয়েশনের ডুয়ালিটি কি হ্যাম্পার করছে না, তার জন্যই তো এটা অ্যাকাউন্টস। করলে হ্যাম্পার অ্যাকাউন্টস হতো না, করলে ভুল। পৃথিবীতে এমন কোনো ট্রানজাকশন হতে পারে না কি যার জন্য এটা মিলল না। যদি গুডসটা ফ্রিতে দেয়, ঠিক আছে, দাঁড়াও, সব অ্যান্সার দেবো, ইন্টারঅ্যাক্টিভ ক্লাস, অ্যান্সার দিতেই হবে। অ্যান্সার না দিলে চাকরি চলে যাবে, স্যার জানে না কিছু। সাথে সাথে বলেছে গুডসটা যদি ফ্রিতে দেয় ফাইন, কোয়েশ্চেন আমি বলছি না। হতেই পারে। প্রশ্ন করার জন্যই তো টিচার, উত্তর দিতে না পারলে দুঃখ পাবেন না, মানুষ মাত্রই ভুল হয়। তাড়াহুড়োতে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না, একটু সময় দিবেন, উত্তর ঠিক দিয়ে দেবো। হঠাৎ করে একটা প্রশ্ন করেছে, তাড়াহুড়োতে এতগুলো মানুষ কোনো সিদ্ধান্ত নিয়ে নেবেন না। আপনার আজকে একটা ছোট সিদ্ধান্ত অনেক বড় ক্ষতি হতে পারে। তো যাই হোক, তাহলে আমি এটা মুছে দিই, হ্যাঁ কবিতা, তাহলে আমি এইটা মুছিয়ে দিই। স্যার এটা যখন বিজনেস, ওয়েট ওয়েট, একটা একটা মানুষ আমি র্যাপিড ফায়ার দিতে পারি। একটা একটা করে গুলি করবি, আমি গুলিটা ডজ করার চেষ্টা করব। অনেকগুলো গুলি করে দিলে মরে যাবে। আস্তে। আমি খুব দুর্বল, ব্রেনে স্পিডে কিছু নিতে পারি না। আমি এআই তো নই, কমার্সের মানুষ, আর্টসের থেকেও কমা, তাই জন্য একটু স্পিড পাব। ও বলছে
গুডস কিনেছে কিন্তু টাকা দেয়নি, ফ্রিতে গুডস কিনেছে, ফ্রিতে গুডস কিনেছে। তা ফ্রিতে গুডস কেনা না হয় ফ্রিতে গুডস বিক্রি করেছে দিয়ে আমি বোঝাই, তাহলে বোঝাতে একটু সুবিধা হয়। আমি আগে গুডস বিক্রি করেছে এটা বোঝাই, ওর ফ্রিতে আমি আছি, আমি ফ্রি শব্দটাকে তুলবো, এ করব না। আমি গুডস বিক্রি করেছি, তাহলে আমি সেটা আগে করি। তাহলে সোল্ড গুডস 500 টাকা ইন ক্যাশ। এখান থেকে ক্যাশ থেকে তাহলে গুডস বিক্রি করেছি। আমি যদি খুব সহজভাবে ভাবি, খুব সহজভাবে, অ্যাকাউন্টিং ইকুয়েশন কিন্তু যতটা সহজ করে বলছি ভেতরটা এতটা সহজ নয়। খুব সহজ করে বলে দিচ্ছি, গুডস সোল্ড করা হয়েছে, গুডস চলে গেছে, টাকা এসে গেছে। তাহলে ঠিক এর ভেতরেই আছে হচ্ছে স্টক, স্টক থেকে কমে যাবে, ক্যাশে বেড়ে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু জিনিসটা এটা হয় না, এটাই হচ্ছে, মানে খালি চোখ এটাই দেখাচ্ছে। আমি এখন খালি চোখ দিয়েই দেখব, এখন দূরবীক্ষণ যন্ত্র নেই গ্যালিলিওর মতন, দূরের জিনিস দেখতে পাবো না, খালি চোখে যা দেখছি সেটাই হচ্ছে। কিন্তু এই যে ও শব্দটা বলেছে গুডস, তখন তো সোল্ড হবে না, পয়সা না নিলে সেটা তো সোল্ড হয় না, পয়সা না নিলে সেটা তো পারচেজ হয় না। তাহলে কি হবে? সোল্ড শব্দটা আর থাকবে না, হবে গুডস ডিস্ট্রিবিউটেড অ্যাজ আ ফ্রি স্যাম্পল 500 টাকা। এতটা জার্নালে লেখা যায়? আবার জার্নাল? আরে মানে আমি তো জার্নাল বলিই নি। আচ্ছা ঠিক আছে। গুডস ডিস্ট্রিবিউট করেছি অ্যাজ আ ফ্রি স্যাম্পল। একটা তো ইংরেজি তো লিখতে হবে। ও আচ্ছা। গুডস সোল্ড ইন ফ্রি, এটা হয় না। সোল্ড মানেই সেল অফ গুডস অ্যাক্ট এখানে ঢুকে পড়বে, তার একটা সেলের সংজ্ঞা আছে। সে বলবে টাকা না দিলে সোল্ড শব্দটা লেখা যায় না, কোনো না কোনো একটা কনসিডারেশন থাকতে হয়, নো কনসিডারেশন নো কন্ট্রাক্ট, ইন্ডিয়ান কন্ট্রাক্ট আবার এখানে ঢুকে পড়বে, খুব সমস্যা। কমার্স পড়ার অনেক জ্বালা, সমাজে চলতে হয় না, মানুষ নিয়ে কাজ। গুডস ডিস্ট্রিবিউটেড অ্যাজ আ ফ্রি স্যাম্পল, কিন্তু এই যে জিনিসটা ও দিল, এই যে জিনিসটা ও দিল, এই জিনিসটা কিন্তু আর খালি চোখে খুব একটা বোঝানো উচিত নয়, বা খালি চোখে বোঝালে খুব একটা সুবিধা হবে না, তাই আমি এটা আর খালি চোখে বোঝাতে পারবো না। এটাকে একটু ভেতরে গিয়ে বুঝতে হবে। এই যে গুডস ডিস্ট্রিবিউটেড অ্যাজ আ ফ্রি স্যাম্পল, তার মানে আমি এইটুকু বুঝতে পারছি আমার স্টক থেকে 500 টাকার গুডস বেরিয়ে গেছে। তাহলে এখানে আমি -500 করে দিচ্ছি। এইটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই। গুডস ডিস্ট্রিবিউট করেছি অ্যাজ আ ফ্রি স্যাম্পল, 500 টাকার গুডস বেরিয়ে গেছে, আমার স্টক থেকে -500 করে দিয়েছি, এটাতে আমার কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে আমার টাকাটা ঢোকে, আমি ওটাকে ফ্রি স্যাম্পল হিসেবে বিলিয়ে দিয়েছি। তা ফ্রি স্যাম্পল হিসেবে আমি যদি বিলিয়ে দিই তাহলে সেটাকে বলা হয় অ্যাডভার্টাইজমেন্ট করা, সেটাকে বলা হয় অ্যাডভার্টাইজমেন্ট করা। ভুল বললে বলে দিবি। অ্যাডভার্টাইজমেন্ট করা মানে ওটা আমার একটা এক্সপেন্সেস, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস আমার ইনডাইরেক্ট এক্সপেন্সেসের মধ্যে পড়ে। তাহলে আমার যদি একটা এক্সপেন্সেস এখানে বেড়ে যায় 500 টাকা, তাহলে আমার প্রফিট 500 টাকা কমে যাবে,
প্রফিট 500 টাকা কমে গেলে ক্যাপিটালের অ্যামাউন্টটাও 500 টাকা কমে যাবে। তাহলে আবার ডুয়ালিটি কনসেপ্টে দুদিক সমান হয়ে যাবে। এমন কোনো ইকুয়েশন হতে পারে না যার জন্য এই সমানটা নষ্ট হয়ে যাবে। ক্লিয়ার এই অবধি? আমি একটা নতুন জিনিস বলছি। ধরো সাপোজ withdraw cash for personal use। বিজনেস থেকে ক্যাশ তুলে নিয়েছি পার্সোনাল ইউজের কারণে। বিজনেস থেকে ক্যাশ তুলে নিয়েছি পার্সোনাল ইউজের কারণে। withdraw cash rupees 700 as personal use। ফাইন। পার্সোনাল ইউজে যদি বিজনেস থেকে ক্যাশ তুলে নেওয়া হয় তাহলে সেই শব্দটাকে বলা হয় ড্রয়িংস। সেই শব্দটাকে বলা হয় ড্রয়িংস। আমরা আগের ক্লাসে এই সব শব্দগুলোই শিখেছি। ভিডিও ড্রয়িংস। তাহলে বিজনেসে 700 টাকা ড্রয়িংস হয়েছে। ফাইন। তাহলে বিজনেস থেকে 700 টাকা উঠে এসেছে। তাড়াহুড়ো করব না, হুটোপাড়ি করলে কিছু হয় না। স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। বিজনেস থেকে যদি 700 টাকা আমরা তুলে নিই তাহলে বিজনেসের অ্যাসেট থেকে 700 টাকা কমে যাবে, কারণ অ্যাসেটের মধ্যেই ক্যাশ থাকে, সেই ক্যাশ থেকে 700 টাকা কমে যাবে। ক্যাপিটাল থেকেও তো করবে। এইবার সেকেন্ড এন্ট্রিটা কোথায় হবে? যদি বিজনেস থেকে উনি টাকা তুলে নেন অ্যাজ আ মালিক, অ্যাকচুয়ালি উনি প্রফিট থেকেই তুলছেন। তার মানে প্রফিট কমে যাওয়া মানে ক্যাপিটাল কমে যাওয়া। হ্যাঁ। কিন্তু এই তুলে নেওয়াটাকে বলা হয় ড্রয়িং করা, ড্রয়িংস করা। এটা ক্যাপিটাল বা এটা প্রফিট বলে লেখা হয় না। এটা উইথড্রড ক্যাপিটাল বা উইথড্র প্রফিট এইভাবে লেখা হয় না, বলা হয় ড্রয়িংস করেছে। আর ড্রয়িংস সব সময় ক্যাপিটাল থেকেই লেস হয়। কনসেপ্টটা তো সেম। তাহলে আমাদের ক্যাপিটাল থেকেও 700 টাকা কমে যাবে। আবার অ্যাকাউন্টিং ইকুয়েশন ব্যালেন্সড। তাহলে দেখো এইভাবে আমরা মানে হাজার হাজার ট্রানজাকশন, একটা দুটো ট্রানজাকশন দেখানো সম্ভব এই শর্ট পিরিয়ডে, কিন্তু আমরা তো আপকামিং জার্নি এখন করতেই থাকবো। 2 বছর ক্লাস 11-12, 3 বছর গ্র্যাজুয়েশন, আবার 2 বছর পোস্ট গ্র্যাজুয়েশন। সারা জীবনে আমরা কোটি কোটি লক্ষ লক্ষ ট্রানজাকশন পাবো। আর প্রত্যেকটা ট্রানজাকশনকে এরকম করে ভেঙে ভেঙেই আমরা দেখার চেষ্টা করবো এর মধ্যে ঘটছেটা কি। আরও অনেক কিছু দেখানোর আছে, আস্তে আস্তে আমরা দেখাবো। এইটা হচ্ছে একটা অ্যাকাউন্টিং ইকুয়েশনের ফরম্যাট এবং অ্যাকাউন্টিং ইকুয়েশনের অ্যাক্টিভিটিস। নেক্সট পার্টে এবার আমরা আস্তে আস্তে ঢুকবো জার্নাল নয়, জার্নালের ডেবিট ক্রেডিটের নিয়ম, রুলস অফ ডেবিট ক্রেডিটস, যেটা না জানলে জার্নাল তো করা যাবেই না, এইচএসে পাস করাও যাবে না, আর ওটা না জানলে চাকরিও পাওয়া যাবে না। 8 থেকে 9 বছর পর যখন তুমি চাকরি করতে যাবে, জার্নাল তখন হাতে হবে না, জার্নাল হবে মেশিনে। এখনো মেশিনেই হয়, সফটওয়্যার আছে, এক্সেলে জার্নাল হয় না, ট্যালিতে জার্নাল হয়। তাহলে আমরা খাতায় করে কি করব? শেখার জন্য মানে আমরা এরপরে সফটওয়্যারে করব। সেটা এসএপি হতে পারে, ট্যালি হতে পারে, জোহো বুক হতে পারে, ভ্যারাইটি সফটওয়্যার আছে। তুমি যে কোম্পানিতে কাজ করবে সেই কোম্পানি কি সফটওয়্যার ইউজ করে, কিন্তু হিসাব নিকাশ, ক্যালকুলেটর, এই কাজগুলো মেশিন করবে। বাট তুমি জাস্ট কি করবে? পুট করবে। তাই পুট করতে গেলে রুলস জানতে হয়। তাই আজকে শেখানো রুলসটা তোমাকে 9 বছর পর ওরা জানতে চাইবে যে রুলসটা খালি আমাদের বলো। যদি রুলস জানো চাকরি হবে, যদি রুলস না জানো চাকরি হবে না, আসতে পারো।
বেটার লাক নেক্সট টাইম। এই রুলসের ব্যাপারটা মোস্ট ইম্পর্টেন্ট। আমরা সেটা নেক্সট পার্টে